দীর্ঘদিনের বিভিন্ন রহস্যের জটিল সমীকরণ থেকে রেহাই পেতে বর্তমানে আমরা উপস্থিত হয়েছি উত্তরবঙ্গের দার্জিলিং জেলার গরুবাথান অঞ্চলে। পাহাড় ও বনাঞ্চল ঘেরা এই অঞ্চলটি একসময় ছিল লেপচা রাজাদের শাসনাধীন। এর একপাশে তীব্র খরস্রোতা নদী জলঢাকা, পূর্বে ভুটান, উত্তরে সিকিম এবং পশ্চিমে জলপাইগুড়ির বিস্তীর্ণ সমভূমি অঞ্চল। ডিসেম্বরের মাঝামাঝি সময়ের এই কনকনে ঠান্ডা আবহাওয়া প্রাকৃতিকভাবে এই অঞ্চলকে আরও মনোরম করে তুলেছে। দুই বন্ধুর এই হাওয়া বদলে সত্যবতী আসতে রাজি হয়নি। তাই আর কিছু না হলেও আমার কষ্ট একটু বেশিই হচ্ছে, কারণ বৌঠানের কঠোর নির্দেশ ব্যোমকেশের দেখভালের যেন কোনো রকম ত্রুটি না থাকে। এই যেমন সঠিক সময়ে খাওয়ার খাওয়া, দিনে দুটো সিগারেটের বেশি না হওয়া, এসব মিলিয়ে সে এক লম্বা ফিরিস্তি। উত্তরের জানালা দিয়ে একটা কড়া রোদের সদুষ্ণ আভা আমাদের ঘরটাকে বেশ আলোকিত করে তুলেছে। আমরা প্রাতঃভ্রমণ থেকে ফিরে এসে সবেমাত্র জলখাবার নিয়ে বসেছি, দুটো করে ডিম ভাজা আর সুস্বাদু দার্জিলিং চা। ঘরের জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে দেখতে সকালের প্রথম সিগারেটের ধোঁয়া উড়িয়ে ব্যোমকেশ বলল, সে তুমি যাই বলো অজিত, এই পাহাড় এবং চা সত্যিই যেন এক অনন্য সৃষ্টি। ব্যোমকেশ কথাটা বলে ঠিক কী ব্যক্ত করতে চাইলো সেটা বোধগম্য না হওয়ায় আমি একটু থমকে বললাম, হ্যাঁ, আহ, তা যা বলেছ, একে অপরের পরিপূরক যেন। ব্যোমকেশ বলল, ঠিক যেমন আমার পরিপূরক তুমি। কথাটা শেষ না হতেই এই বাড়ির চাকর তামাং এসে জানালো বাইরে কেউ একজন ব্যোমকেশের সাথে দেখা করতে এসেছেন। কথাটা শুনে আমি একটু অবাক হলাম। এই অঞ্চলে ব্যোমকেশের উপস্থিতির খবর ছড়িয়ে পড়ল কিভাবে? আমি এই বিষয়ে কিছু বলার আগেই ব্যোমকেশ তামাংকে বলল, ঠিক আছে, তুমি ওনাকে ভেতরে আসতে বলো। কৌতূহলের বশে ব্যোমকেশকে জিজ্ঞেস করেই ফেললাম, কি হতে পারে বলো তো? একটু মজার ছলেই ব্যোমকেশ উত্তর দিল, তার পরিচয় নিশ্চয়ই আগন্তুকের থেকেই পাবো আশা করছি। আসতে পারি? পর্দার ওপার থেকে একটা ভারী কণ্ঠস্বর ভেসে এলো, আর সেই সঙ্গে আমাকে চমকে দিয়ে ব্যোমকেশ বলল, হ্যাঁ, দাঁড়িয়ে কেন, ভেতরে আসুন প্রতিমবাবু। আগন্তুক ভদ্রলোক বেশ অবাক হয়েই চেয়ে থাকলেন ব্যোমকেশের দিকে। সাথে আমিও কম অবাক হইনি। তবে এই রকম কাজ ব্যোমকেশ প্রায়শই করে থাকে, তাই ভদ্রলোকের থেকে একটু হলেও কমই অবাক হয়েছি বলা যেতে পারে। ভদ্রলোকের হতভম্ব মুখ দেখে ব্যোমকেশ একটু হেসে বলল, কি ভাবছেন? আপনাকে চিনলাম কিভাবে? হ্যাঁ, মানে আরে বসুন। এখানে আসার আগে অতীন্দ্রবাবু ওনার এক প্রিয় বন্ধুর কথা বলেছিলেন, যিনি এই অঞ্চলেই থাকেন। তাই মনে হলো আমার খোঁজে আসা আগন্তুকটি আপনি ছাড়া আর কেই বা হতে পারে। প্রতিমবাবু সম্মতি জানিয়ে বললেন, ঠিকই বলেছেন। অতীন আমার ছেলেবেলার বন্ধু। আমরা একসাথেই পড়াশোনা করেছি। এখন ও পারিবারিক ব্যবসায় মনোযোগ দিয়েছে, আর আমি বাবার ইচ্ছেতে এই অঞ্চলে মানুষের সেবা করছি। ওর থেকেই জানতে পারি আপনি এখানে এসেছেন। আমি বললাম, মানুষের সেবা বলতে? আসলে আমি পেশায় একজন ডাক্তার। ব্যোমকেশ বলল, তা ডাক্তারবাবু আজ হঠাৎ আমার কাছে? নিশ্চয়ই কিছু বলতেই এখানে। হ্যাঁ, ঠিকই ধরেছেন। ব্যোমকেশের কথা শেষ করতে না দিয়েই বললেন প্রতিমবাবু, সত্যি কথা বলতে কি, আমি একটা সাহায্যের দাবি নিয়েই আপনার সম্মুখীন হয়েছি। হুম, বেশ তো, কী সাহায্য বলুন। যদি তা আমার সাধ্যের মধ্যে হয় তাহলে অবশ্যই করুন। ইতিমধ্যে তামাং আবার চা নিয়ে এলে আমি এক পেয়ালা এগিয়ে দিলাম প্রতিমবাবুর দিকে। ব্যোমকেশ বলল,
নিন, চা খেতে খেতে তাহলে আপনার কথাগুলো শোনা যাক। প্রতিমবাবু পেয়ালায় চুমুক দিয়ে বলতে শুরু করলেন। আমার পিতা শ্রী কুমুদরঞ্জন মহাপাত্র ছিলেন কলকাতার নামকরা একজন অধ্যাপক। আপনি হয়তো ওনাকে চিনেও থাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ, প্রফেসর KRM, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, কলকাতা বিশ্ববিদ্যালয়। কিন্তু উনি তো... হার্ট অ্যাটাক। কোনো কিছু বোঝার আগেই গত সপ্তাহে উনি আমাদের ছেড়ে চলে গেলেন। তা উনি বেশ কিছুদিন যাবৎ চর্মরোগে ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসাও চলছিল, কিন্তু সেটা আমার যথেষ্ট নয় বলেই মনে হচ্ছিল। বারবার বলার পরেও উনি কলকাতাতেও ভালো চিকিৎসায় অনিচ্ছুক ছিলেন। শুধুই বলতেন, এত কাছে এসে আমি আর ফিরে যেতে পারবো না। ভীষণ খামখেয়ালি ও জেদি মানুষ ছিলেন উনি। সবসময় ওনার গবেষণার কাজ নিয়েই থাকতেন। তা একাই গবেষণা করতেন নাকি কোনো সহকর্মী? অ্যাসিস্ট্যান্ট ছিল, নাম আর্য দেবনাথ। বয়স ওই 30 বছর হবে। বাবার একনিষ্ঠ ছাত্র বলতে পারেন। বাবা ওনাকে খুবই ভালোবাসতেন। আর এই কয়েক বছরে ছেলেটি আমাদের পরিবারের সাথেও খুব ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। ব্যোমকেশ বলল, আচ্ছা, কুমুদবাবু ঠিক কি নিয়ে গবেষণা করতেন বলতে পারবেন? সেই ব্যাপারে বাবা আমাদের সঠিকভাবে কোনোদিনই কিছু বলেননি। তবে তিনি ধাতব কোনো কিছুর উৎস খুঁজতেই এই অঞ্চলে আসেন। আমি অবাক হয়েই বললাম, ধাতু? প্রতিমবাবু বললেন, আগে হ্যাঁ, সেটাই শুনেছিলাম। পরে যদিও আর্যকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সেও এই বিষয়ে সঠিকভাবে কোনো কিছুই বলতে পারেনি। ব্যোমকেশ বলল, আর কেউ এ ব্যাপারে জানতেন? মনে হয় না। বুঝলাম। এই বলে ব্যোমকেশ একটা সিগারেট ধরাতে গেলে আমি একটু কড়া দৃষ্টিতেই তাকালাম তার দিকে। সেটা দেখে একটু হেসে ব্যোমকেশ বলল, রহস্য উদ্ঘাটনের প্রধান অস্ত্র কি জানো অজিত? আমি একটু রেগেই বললাম, আর যাই হোক, সিগারেট নয় নিশ্চয়ই। ব্যোমকেশ হো হো করে হেসে উঠল। বন্ধু, এই এই যে মাথাটাই হলো সব। তাই সেটাই একটু ধোঁয়ার সঞ্চারণ ঘটলে জটগুলো আপনা থেকেই খুলতে শুরু করে। এই বলে একটা সিগারেট প্রতিমবাবুর দিকে বাড়িয়ে দিল সে। হ্যাঁ, আপনি বলুন প্রতিমবাবু। প্রতিমবাবু সিগারেটটা ধরিয়ে বলতে শুরু করলেন, বাবা যেদিন মারা যান সেদিন সকালে আর্য ছেলেটির সাথে বাবার কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়, এবং বাবা তাকে চরম বকাবকিও করেছিলেন, এমনকি চলেও যেতে বলেছিলেন। তারপরেই সন্ধ্যার সময় হঠাৎ বাবা স্টাডি রুম থেকে ধোঁয়ার গন্ধ পেয়ে আমরা সেখানে গিয়ে দেখি বাবা টেবিলে মাথা দিয়ে পড়ে আছেন, আর পাশে জ্বলা মোমবাতিটা বাবার এতদিনের সব পরিশ্রম পুড়িয়ে শেষ করে দিচ্ছে। তা আপনারা সবাই তখন কোথায় ছিলেন? আমি চেম্বারেই ছিলাম। আমার স্ত্রী মনোরমা ছিল রান্নাঘরে, আর আর্য তখন আমার মেয়ের সাথে পড়াশোনার ঘরে ছিল। ব্যোমকেশ একটু ভেবে বলল, এই আর্য ছেলেটি এখন কোথায়? আমাদের বাড়িতেই আছে। সত্যি কথা বলতে কি, আমার স্ত্রী ছেলেটিকে যেতে দেয়নি। বলতে পারেন আমিও তাই। মনোরমা ওকে ভাইয়ের মতোই ভালোবাসে। ছেলেটি খুবই ভালো। আমার মেয়েকে অবসর সময়ে পড়াশোনাতেও সাহায্য করে। তবে ব্যোমকেশবাবু, বাবা মারা যাওয়ার আগে বোধহয় আমাদের কিছু বলতে চেয়েছিলেন। এই এই দেখুন। বলেই পকেট থেকে একটা কাগজ ব্যোমকেশের দিকে এগিয়ে দিতে দিতে তিনি বললেন, এটা বাবার ডান হাতের কলমের নিচে ছিল। বাবার এই আকস্মিক মৃত্যুটা আমি ঠিক মেনে নিতে পারছি না, জানেন। ওনার তো কোনোদিনই হার্টের দুর্বলতা ছিল না, শুধু এই বদহজম, পেটের সমস্যা আর ওই চর্মরোগ।
তবুও কেন যে হঠাৎ এমন হলো? ব্যোমকেশ কাগজের টুকরোটা নিয়ে বেশ মনোযোগ দিয়ে দেখল। তারপর বিড় করে বলল, AR। আমি ব্যোমকেশের থেকে কাগজটা নিয়ে দেখলাম তাতে মাত্র দুটি পূর্ণ ইংরেজি অক্ষর লেখা, বড় হাতের A এবং ছোট হাতের R। এর পরেও হয়তো কিছু লিখতে যাচ্ছিলেন ভদ্রলোক, কিন্তু সেটা অসম্পূর্ণই থেকে গেছে। এবার প্রতিমবাবু বললেন, অতীনের মুখে আপনার অনেক প্রশংসা শুনেছি। আপনি একজন স্বনামধন্য গোয়েন্দা। ব্যোমকেশ প্রতিমবাবুকে থামিয়ে দিয়ে বলল, গোয়েন্দা না, সত্যান্বেষী। আচ্ছা, কুমুদবাবু কতদিন এই অঞ্চলে আছেন? এই ধরুন বছর 5 হবে। বাবা এখানে আসার 1 বছর পর স্ত্রী ও কন্যাকে নিয়ে আমিও এখানে চলে আসি। প্রথমটায় আসতে রাজি ছিলাম না, কিন্তু পরে বাবার শরীরের কথা ভেবে কলকাতা ছাড়ি। ব্যোমকেশ কিছু একটা ভাবল, তারপর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, তাহলে আজ বিকেলের দিকে একবার আপনার বাড়ির দিকে যাব। কুমুদবাবুর স্টাডি রুমটা একবার দেখা দরকার। এই কথা শুনে প্রতিমবাবু বলে উঠলেন, আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ব্যোমকেশবাবু। আসলে বাবা শেষ সময় কি বলতে চেয়েছিলেন সেটাই। বুঝেছি। আমি যথাসাধ্য চেষ্টা করব। নমস্কার। এই বলেই পাশের রুমের দিকে পা বাড়ালো ব্যোমকেশ। ব্যোমকেশ চলে যেতেই প্রতিমবাবু আমাকে বললেন, হ্যাঁ, আপনিও আসবেন অজিতবাবু। বিকেলে একসাথে না হয় একটু জমিয়ে চা সেবন করা যাবে। আমি আমার গাড়িটা এখানে পাঠিয়ে দেবো। কেমন? এখন চলি। হ্যাঁ। এই বলে নমস্কার জানিয়ে প্রতিমবাবু উঠে দাঁড়ালেন। আমিও নমস্কার জানিয়ে প্রতিমবাবুকে বিদায় জানালাম। ব্যোমকেশের ঘরে ঢুকে দেখি সে বেশ চিন্তিত হয়ে সিলিংয়ের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। নিশ্চয়ই কুমুদবাবুর কাছে পাওয়া কাগজের টুকরোটার ব্যাপারে। এই সময় ওকে বিরক্ত করা উচিত হবে না ভেবে আমি গেলাম তামাংয়ের কাছে দুপুরের খাবার কি আয়োজন হচ্ছে তার খোঁজ নিতে। খানিকক্ষণ পরে বাইরের বারান্দায় একটা চেয়ার নিয়ে বসলাম। সকালের ব্যস্ততায় খবরের কাগজটাও সেভাবে চোখ বোলানো হয়নি, তাই বাইরে বসে একটু চোখ বোলাচ্ছি এমন সময় ব্যোমকেশ এসে বলল, কলকাতার আশেপাশের গ্রামগুলোতে ব্যাধি আবার বাড়ছে। আমি খবরের কাগজটা পড়তে পড়তে বললাম, হ্যাঁ তাই তো দেখছি। মানুষজন চর্ম পেটের রোগে আক্রান্ত হচ্ছে, পরে সেটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। আচ্ছা ব্যোমকেশ, তোমার কি মনে হয় এই কুমুদবাবুর মৃত্যুটা ঠিক কতটা রহস্যময়? আপাতত স্বাভাবিক বলেই মনে হচ্ছে, কিন্তু উনি ঠিক কোন ধাতুর খোঁজে এখানে এসেছিলেন, সেটা কতটা মূল্যবান এবং আর অন্য কেউ এ ব্যাপারে জানতে পেরেছিলেন কি না, এগুলো জানাটা এখন খুব দরকার। এর মধ্যে তামাং জানালো যে দুপুরের খাবার তৈরি। ব্যোমকেশ বলল, চলো, মধ্যাহ্ন ভোজনটা সেরে একটু জিরিয়ে নেওয়া যাক। বিকেলে আবার প্রতিমবাবুর বাড়ির দিকে যেতে হবে। বিকেল 4:30 নাগাদ একটা জিপ এসে দাঁড়ালো আমাদের কটেজের সামনে। তামাং এসে জানালো প্রতিমবাবু তার গাড়ি পাঠিয়েছেন। আমরাও মোটামুটি প্রস্তুত ছিলাম, তাই দেরি না করেই বেরিয়ে পড়লাম। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা পেরিয়ে মিনিট 20 মধ্যেই পৌঁছে গেলাম প্রতিমবাবুর বাড়ি। সামনে প্রকাণ্ড একটা বাগান, সেখানে দোলনায় বসে আছে একটি ছোট্ট মেয়ে, বোধহয় প্রতিমবাবুর কন্যা। তার সাথে খেলা করছে বছর 30-এর এক যুবক। ব্যোমকেশ একবার সেদিকে আর চোখে দেখে এগিয়ে চলল সামনের ফটকের দিকে।
ওখানে প্রতিমবাবুর স্ত্রী দাঁড়িয়ে আছেন আমাদের অভ্যর্থনার জন্য। আসুন আসুন ব্যোমকেশবাবু, বসুন। খোলা আকাশের নিচে পাতা চেয়ারে আমাদের বসতে বললেন মনোরমা দেবী। তারপর আমাদের চা ও জলযোগের ব্যবস্থা করতে শুরু করলেন। ব্যোমকেশ বলল, আরে এত ব্যস্ত হতে হবে না, চলুন আগে কুমুদবাবুর স্টাডি রুমটা একবার ঘুরে আসি। কথাটা শুনে মনোরমা দেবী বেশ চমকেই উঠলেন এবং প্রশ্ন করলেন, কেন? ওখানে কেন? আসলে মনোরমা, প্রতিমবাবু কিছু বলার আগেই ব্যোমকেশ বলল, আসলে আমি ওনার লেখা কিছু আগে পড়েছিলাম, পরে প্রতিমবাবুর সাথে আলাপ হওয়াতে ওনার স্টাডি রুম দেখা আর ওনার আরও কিছু লেখা পড়ার ইচ্ছেটা বেড়ে গেল, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা, তা বেশ তো, আপনারা যান। কিন্তু কিছু সমস্যা আছে? বলল ব্যোমকেশ। মনোরমা দেবী কিছু একটা ভেবে বললেন, না, কিছু না, ঠিক আছে, আমি আর্যকে পাঠাচ্ছি। বাবার লেখাগুলো খুঁজে দিতে আপনাদের ওই সাহায্য করবে। বাহ, তাহলে তো ভালোই হয়। মনোরমা দেবী আর্যবাবুকে ডাকতে চলে গেলেন, কিন্তু ওনার এই রূপ সংশয় জানানোতে একটু অপ্রস্তুত হয়ে পড়লেন প্রতিমবাবু। কিছু মনে করবেন না ব্যোমকেশবাবু, মানে মনোরমা চায় না বাবার রুমে আর কেউ যাতায়াত করুক, তাই ও হয়তো একটু আরে না না, ঠিক আছে ঠিক আছে, চলুন এবার ঘরটায় যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আসুন, এদিকে আসুন। এই বলে প্রতিমবাবু আমাদের নিয়ে চললেন বাড়িটির দক্ষিণ দিকে। সেদিকে যেতেই সামনে একটা ঘর। দরজা খুলে সেই ঘরে ঢুকতেই বেশ অবাক হলাম। ঘরটা বেশ ভালোভাবেই সাজানো গোছানো। একজন খামখেয়ালি বই পাগল মানুষের স্টাডি রুম এতটা সুসজ্জিত কি করে হতে পারে? আমি থাকতে না পেরে জিজ্ঞেস করেই ফেললাম, এই ঘরটা কি কুমুদবাবু নিজেই? ব্যাপারটা বুঝতে পেরে আমার কথা শেষ না করেই প্রতিমবাবু হেসে বললেন, বাবা কোনো কালেই গোছালো মানুষ ছিলেন না, কোথায় কি রাখতেন তা নিজেই ভুলে যেতেন। ওই মনোরমা আর আর্য মিলেই ঘরটা গুছিয়ে রাখতো। আচ্ছা, আপনারা তাহলে এবার ঘরটা দেখুন, আমি ওদিকে একটু দেখি। বলে প্রতিমবাবু চলে গেলেন। তার যাওয়ার পর ব্যোমকেশ ভালো করে ঘরটায় চোখ বুলিয়ে নিল। তারপর হয়তো আমায় কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু সেই মুহূর্তেই একজন ব্যক্তি এসে দরজার কাছে দাঁড়ালো। নমস্কার ব্যোমকেশবাবু। ব্যোমকেশ সেদিকে ফিরে বলল, নমস্কার, আপনি তাহলে? আর্য দেবনাথ, কুমুদবাবুর অ্যাসিস্ট্যান্ট কাম ছাত্র। তা আর্যবাবু, আপনি তো কুমুদবাবুর সাথে অনেক দিন ধরেই আছেন, তাই না? ঠিকই ধরেছেন স্যার, আমার পিতৃতুল্য ছিলেন। আমার যা জ্ঞান সব ওনার থেকেই প্রাপ্ত। বেশ ভালোভাবেই সব কিছু এগোচ্ছিল, তারপর কোত্থেকে যে কী সব হয়ে গেল। ব্যোমকেশ এবার জিজ্ঞাসা করল, আচ্ছা, কুমুদবাবু ঠিক কি জন্য এখানে এসেছিলেন বলতে পারবেন? স্যার তার কর্মজীবন থেকে একরকম মুক্তি পেতেই এখানে এসেছিলেন। আমি সেই সময় স্যারের কাছেই থাকতাম। অনাথ বলে আমার কোনো পিছু টানা ছিল না, তাই প্রতিমদা ও বৌঠান আসার আগে আমি স্যারের সাথেই এখানে চলে আসি। ব্যোমকেশ বলল, আমি কিন্তু সঠিক উত্তরটা পেলাম না। আর্যবাবু একটু হেসে উত্তর দিলেন, আসলে উনি এই গবেষণার ব্যাপারে কাউকেই জানাতে আগ্রহী ছিলেন না, তবে আমি ওনার সাথে থেকে যতটুকু বুঝেছি উনি ধাতব কিছুর খোঁজ করছিলেন, যেটা পাওয়া গেলে উনি এই সমাজের এক আমূল পরিবর্তন করতে পারতেন। সেটা ঠিক কি ধাতু বলে আপনার মনে হয়? সেটা আমার জানা নেই। আসলে রসায়নে এত ধাতু আছে যে আন্দাজ করাও দুষ্কর। আমি তখন জিজ্ঞেস করলাম, আচ্ছা, আপনি তো প্রায় এই ঘরটা গুছিয়ে রাখতেন, কোনোদিন কিছু চোখে পড়েনি? মানে যেটা থেকে ধাতুর ব্যাপারটা বোঝা যায়। কথাটা জিজ্ঞাসা করে আমি ঠিক করলাম কিনা জানি না, তবে দেখলাম
ব্যোমকেশ আমার দিকে একবার তাকালো, তার ঠোঁটের কোণে মৃদু হাসির ছোঁয়া। তারপর সে দেরাজের পাশে রাখা একটি টেবিলের দিকে এগিয়ে গিয়ে আধপোড়া কাগজপত্রগুলো ভালো করে দেখতে লাগলো। এদিকে আর্যবাবু বললেন, দেখুন অজিতবাবু, স্যার আমাকে বিশ্বাস করতেন, আর সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে। তাই আমি কখনো সেভাবে দেখিনি। চোখের সামনে যা কিছু পড়ে থাকতো সেটাকেই গুছিয়ে রেখে দিতাম। আশা করি আপনাদের সব রকম প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এবার তাহলে আমি আসি। কথাটা বলেই দরজার দিকে পা বাড়ালেন ভদ্রলোক। কিন্তু তখনই ব্যোমকেশ হঠাৎ বলে উঠল, আর্যবাবু, 1 মিনিট, একটা অনুরোধ রাখবেন? হ্যাঁ, বলুন। আমরা যে এখানে শুধুমাত্র কুমুদবাবুর লেখা বইগুলো পড়তে আসিনি, সেটা আপনি মনোরমা দেবীকে দয়া করে বলবেন না। তাতে হয়তো উনি দুঃখ পেতে পারেন। আর্যবাবু কোনো উত্তর দিলেন না, শুধু একটু মৃদু হেসে সেখান থেকে বিদায় নিলেন। আর ব্যোমকেশও প্রায় আধ ঘন্টা ধরে ঘুরে ফিরে ঘরটা দেখে নিল। তারপরেই হয়তো আমরা বাড়ির পথে রওনা হতাম, কিন্তু মনোরমা দেবী কিছুতেই আমাদের না খাইয়ে যেতে দিলেন না। অগত্যা সেখানেই সন্ধ্যা ভোজন সেরে আমরা রওনা হলাম নিজেদের কটেজের উদ্দেশ্যে। এবারে ব্যোমকেশ কোনোভাবেই গাড়িতে যেতে রাজি হলো না। এরূপ খাওয়া দাওয়ার পর একটু হাঁটা চলা শরীরের পক্ষে ভালো, তাই আধো অন্ধকার পাহাড়ি বাঁকে আমি আর ব্যোমকেশ এগিয়ে চললাম। কিছুটা পথ হাঁটার পর আমি ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, কি হে, কিছু কি বুঝলে? আমার কিন্তু আর্য ছেলেটিকে একেবারেই সুবিধের মনে হলো না। কেমন যেন এড়িয়ে যাচ্ছে সব কিছু। আমার তো মনে হয় যদি কুমুদবাবু সত্যি খুন হয়ে থাকেন, তাহলে তিনি মারা যাবার আগে আরজুর নামই লিখে যেতে চাইছিলেন। তাই তো এ এবং আর। আমার কথাটা শুনে ব্যোমকেশ হা হা করে হেসে উঠল। তোমার বুদ্ধির প্রশংসা করতেই হয় অজিত, সত্যিই খুব ভালো ভেবেছো। কিন্তু সমস্যাটা কোথায় জানো? কুমুদবাবু যে সত্যিই খুন হয়েছেন নাকি একদম স্বাভাবিক মৃত্যু, সেটা তো আমরা এখনো জানি না। আচ্ছা, তোমার কি মনে হয়? ব্যোমকেশ একবার আকাশের দিকে তাকিয়ে এক কথায় উত্তর দিল, বুঝলে অজিত, এ ব্যাপারটায় রহস্য আছে বই কি। আমাদের কটেজের উল্টো দিকে একটু চড়াইয়ে গেলে পুলিশ ফাঁড়ি, যেখান থেকে রাস্তাটা 2 ভাগে ভাগ হয়েছে। সেখানে এসে ব্যোমকেশ আমাকে বলল, অজিত, তুমি যাও, আমি আসছি। সে যে আমাকে নিয়ে যাবে না সেটা বুঝেই আমি আর জোর করলাম না। শুধু জিজ্ঞাসা করলাম, রাত্রি তো হয়ে এলো, কতক্ষণে ফিরবে? না না, বেশিক্ষণ লাগবে না, তুমি কটেজে গিয়ে চায়ের ব্যবস্থা করো, আমি আসছি। এই বলে ব্যোমকেশ সেদিকে চলে গেলে আমিও চলে এলাম কটেজে। তামাংকে চায়ের জন্য বলতেই সে গেল রান্নাঘরের দিকে। আমি ততক্ষণে একটু ফ্রেশ হয়ে নিলাম। কিন্তু প্রায় ঘন্টা খানেক হতে চলল, তবুও ব্যোমকেশ ফিরল না। বেশ চিন্তা হতে লাগলো। এতটা সময় তো তার লাগার কথা নয়। এইসব ভাবছি, এমন সময় একটা জিপের আওয়াজে বাইরে বেরিয়ে এলাম। জিপ থেকে এক ইন্সপেক্টর নামলেন, তারপর ধরাধরি করে পাশের সিট থেকে নামালেন ব্যোমকেশকে। সে আহত। ব্যোমকেশকে এই অবস্থায় দেখে দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েছিলাম। দৌড়ে এগিয়ে গেলাম তার দিকে। তারপর ইন্সপেক্টরের সাথে তাকে ধরে নিয়ে এসে চেয়ারে বসালাম। ব্যোমকেশ বলল, বসুন বাগজিবাবু। অজিত, ইনি হলেন এই এলাকার দারোগা মিস্টার মহিরুপ বাগচি। আমি একটু সামলে নিয়ে জিজ্ঞেস করলাম, কি করে হলো এসব? সবই রহস্য বন্ধু, অন্ধকারে ঠিক বুঝতে পারিনি, বুঝলে। তবে লোকটার গায়ে অসম্ভব জোর। উল্টো দিকে চড়াই থেকে দৌড়ে নেমে আসছিল, প্রায় ইচ্ছে করেই ধাক্কা দিল বলতে পারো।
বাগচিবাবু তখন বললেন, এই এলাকায় চোর ছিনতাইবাজ কিন্তু নেই বললেই চলে। তবে আমি খোঁজ চালাচ্ছি, যদি কিছু বুঝতে পারি আপনাকে জানাবো। এখন চলি, আপনি বিশ্রাম নেন। আর হ্যাঁ, একটু সাবধানে থাকবেন। এই বলে বাগচিবাবু চলে গেলে তামাং আরেক প্রস্থ চা নিয়ে এসে হাজির হলো। ব্যোমকেশ পেয়ালাটা তুলে নিয়ে বলল, কুমুদবাবুকে এখানে সবাই পাগলাটে ধরনের মানুষ বলেই জানতো। পথে ঘাটে আর নদীর পাড়ে ঘুরে বেড়াতেন নিজের গবেষণার কাজে। কেউ কিছু জিজ্ঞেস করলে তার উত্তর তো দিতেনই না, উল্টে তাকে বেজায় কড়া কথা শোনাতেন। তবে প্রতিমবাবু কিন্তু ডাক্তার হিসেবে এই অঞ্চলে ভালোই নাম ডাক করেছেন। এলাকার মানুষ তাকে এক কথায় গরিবের ভগবান বলেই জানেন। ভদ্রলোক রোগী দেখেন, কিন্তু কোনো ফিজ নেন না। বাগজিবাবুকে বলেছি কলকাতা থেকে কুমুদবাবু সম্পর্কে আরও কিছু তথ্য সংগ্রহ করার জন্য। আমি বললাম, বেশ, এবার এসব রাখো, একটু বিশ্রাম নাও। বৌঠান যদি জানতে পারে তাহলে যে আমার নিস্তার নেই, বুঝছো কি সেটা? ব্যোমকেশ হাসতে হাসতে বলল, বন্ধুর জন্য সে না হয় একটু বকা খাবে, তাতে কি এমন হয়েছে? পরের দিন সকাল হতেই প্রতিমবাবু নিজে এসে উপস্থিত হলেন। কিন্তু তার চেহারাটা দেখা মাত্রই বুঝতে বাকি রইল না যে ভয়ানক কিছু একটা ঘটেছে। তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। এমনকি এই ঠান্ডার মধ্যেও তিনি রীতিমতো ঘামছেন। ব্যোমকেশকে দেখেই উনি বললেন, ব্যোমকেশ বাবু, আর্য আর্য নেই। কি বলছেন? কিভাবে হলো? কাল আপনারা ওখান থেকে ফিরে যাওয়ার পর আমরা রাত্রের খাবার খেয়ে নিজেদের রুমে শুতে যাই। আমার একটু ঘুমোতে দেরি হয়, তাই ব্যালকনিতে গিয়ে সিগারেট খাচ্ছিলাম। তখনই আর্যর ঘর থেকে একটা চাপা গোয়ানি শব্দ পেয়ে আমি গিয়ে দেখি বেচারি অসম্ভব পেটের যন্ত্রণায় ছটফট করছে। গোটা ঘরময় বমির দুর্গন্ধে ভর্তি। চাকর নিধুরামকে ডেকে আমি তৎক্ষণাৎ আর্যকে চেম্বারে নিয়ে যাই। প্রাথমিক চিকিৎসা করে ভেবেছিলাম সকাল হলেই সদরে নিয়ে যাব, কিন্তু কিন্তু তার আগেই। কথাটা বলেই 2 হাত দিয়ে মুখ চেপে বসে পড়লেন প্রতিমবাবু। ব্যোমকেশ প্রতিমবাবুকে সান্ত্বনা দিয়ে বলল, প্রতিমবাবু, আজ আপনি ফিরে যান। সব কিছু মিটলে আমি কালকে আসছি আপনার বাড়ি। কিন্তু ব্যোমকেশ বাবু, এসব কি হচ্ছে? প্রথমে বাবা, তারপর আর্য, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। ব্যোমকেশ কিছু একটা ভাবতে ভাবতে আপন মনেই বলল, সেটা তো আমিও ঠিক বুঝতে পারছি না। খানিকক্ষণ পরে প্রতিমবাবু বাড়ি ফিরে গেলেই ব্যোমকেশ ওভারকোটটা গায়ে জড়াতে লাগলো। অজিত, আমার ফিরতে দেরি হবে, আমার জন্য অপেক্ষা করার কোনো দরকার নেই, তুমি খেয়ে নিও। এই বলেই সে গট গট করে হেঁটে বেরিয়ে গেল। অগত্যা আমিও আর কিছু বললাম না। খবরের কাগজটা নিয়ে চেয়ারে বসে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবতে লাগলাম। প্রথমে কুমুদবাবুর মৃত্যু। পেশায় তিনি কলকাতার বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রির অধ্যাপক। এখানে এসে গবেষণা করছিলেন। গবেষণার বস্তু অজানা। মৃত্যুর কারণ স্বাভাবিক অর্থে হার্ট অ্যাটাক। মারা যাওয়ার আগে কিছু বলতে চাইছিলেন, 2টি অক্ষর, এ এবং আর। তাদের বাড়িতে যাওয়ার পরেই হলো ব্যোমকেশের উপর হামলা। আর ঠিক তারপরের দিন আর্যবাবুর মৃত্যু। মৃত্যুর কারণ হঠাৎ পেটের যন্ত্রণা ও বমি। প্রাথমিক চিকিৎসায় সাড়া দিলেও পরে মৃত্যু। ঘটনাগুলো পরপর ভাবতে লাগলাম।
আর এসব 7-5 ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি মনে নেই। ঘুম ভাঙল ব্যোমকেশের ডাকে। অজিত, অজিত, আরে এই অজিত, ওঠো ওঠো। চোখ খুলতেই দেখি ব্যোমকেশকে বেশ চনমনে লাগছে। জিজ্ঞেস করলাম, কোথায় গেছিলে? ব্যোমকেশ একটা সিগারেট ধরিয়ে গোল গোল ধোঁয়া ছাড়তে ছাড়তে বলল, সদরে। জিজ্ঞেস করলাম, কিছু খবর পেলে? হ্যাঁ, পেলাম বই কি। এবারে বাড়ি ফিরলে তোমাকে নিজেই নিজের চায়ের ব্যবস্থা করে নিতে হবে, তোমার বৌঠানের হুকুম। বলেই নিজের ঘরের দিকে এগোলো ব্যোমকেশ। আমি জিজ্ঞেস করলাম, এ কি, কেন? ব্যোমকেশ শুধু হেসে উত্তর দিল, বন্ধুর খেয়াল রাখতে পারোনি তাই। ব্যোমকেশের সদরে যাবার কারণ এতক্ষণে বোধগম্য হলো, কিন্তু প্রতিম বাবুদের ব্যাপারে কোনো কথাই সে বলল না। দুপুরের খাওয়া সেরেই ব্যোমকেশ নিজের ঘরেই চলে গেল। নিজেকে প্রায় ঘরবন্দি রেখেছিল বলা যায়। সেদিন তার সাথে আর কোনো কথাই বলা হয়ে উঠল না। পরের দিন সকালে মর্নিং ওয়াক থেকে ফিরে দেখি ব্যোমকেশ খবরের কাগজে মুখ গুঁজে পড়ে রয়েছে, কোনো সাড়া শব্দ নেই। আমি তাই একটু মজার ছলেই জিজ্ঞেস করলাম, কি এত মনোযোগ দিয়ে কি পড়ছো? ব্যোমকেশ প্রসঙ্গ এড়িয়ে গিয়ে বলল, প্রতিমবাবুর বাড়ির দিকে যেতে হবে, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। ব্যোমকেশের এই ভাবটার সাথে আমি খুব ভালো করে পরিচিত, তাই আর কোনো কথা বললাম না। সকাল 10:30 নাগাদ আমরা রওনা দিলাম প্রতিম বাবুর বাড়ির উদ্দেশ্যে। যাবার পথে ব্যোমকেশ অবশ্য ইন্সপেক্টর বাগচির সাথে দেখা করে নিল। উত্তরের চড়াই পেরিয়ে একটা ভাঙা ব্রিজ পেরোলেই প্রতিমবাবুর বাড়ি। সেখানে পৌঁছে দেখলাম প্রত্যেকেই বেশ শোকার্ত। নূতন মুখ বলতে একজন, বেশ লম্বা চেহারা, সুঠাম দেহ। মনোরমা দেবীর সাথে এক কোণে দাঁড়িয়ে কথা বলছিলেন তিনি। আমাদের দেখে মনোরমা দেবী এগিয়ে এসে বললেন, আসুন আসুন ব্যোমকেশ বাবু। ব্যোমকেশ একবার সবাইকে দেখে নিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা, বাচ্চাটিকে দেখতে পাচ্ছি না। আর্য চলে যাওয়াতে ওর মন খুব খারাপ, তাই ও ঘরেই বসে আছে। ব্যোমকেশ এবার নতুন ভদ্রলোকটিকে দেখিয়ে বলল, উনি আপনার ভাই নিশ্চয়ই। হ্যাঁ, প্রতুল মিত্র। এই সময় প্রতিমবাবু এসে পড়ায় মনোরমা দেবী সেখান থেকে বিদায় নিলেন। ব্যোমকেশ প্রতিমবাবুকে বলল, একবার আর্যবাবুর ঘরটা দেখা যেতে পারে কি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, আসুন। আমরা আর্যবাবুর ঘরে গিয়ে উপস্থিত হলাম। ব্যোমকেশ দেরাজ ও পড়ার টেবিলটা খুব ভালো করে লক্ষ্য করল। এরপর প্রতিমবাবুকে জিজ্ঞেস করল, আচ্ছা, কুমুদবাবু মারা যাওয়ার আগে কি খেয়েছিলেন? প্রতিমবাবু একটু ভেবে উত্তর দিল, খুব সম্ভবত চা, কারণ আমার চেম্বারে নিধুরাম চা দিয়ে যাওয়ার পরেই ওই ঘটনাটা ঘটে। উনি কি খুব চা খেতে ভালোবাসতেন? ভীষণ, কয়েক ঘন্টা অন্তর অন্তর চায়ের তলব পড়তো। আর আর্যবাবু? প্রতিমবাবু একটু ভেবে বললেন, ভালোবাসতো কিনা বলতে পারবো না, তবে চায়ে বিরক্তিও ছিল না। এইসব কথাবার্তা বলার ফাঁকে ফাঁকেই ব্যোমকেশ ঘরটা খুব ভালোভাবেই লক্ষ্য করে নিল। তারপর বলল, প্রতিমবাবু, আপনার শ্বশুর মশাইও যে প্রফেসর ছিলেন সেটা আগে বলেনি তো? প্রতিমবাবু একটু অবাক হয়ে বললেন, ইয়ে, মানে সেটার সাথে এইসব ঘটনার তো কোনো সম্পর্ক নেই, তাই। সম্পর্ক আছে প্রতিমবাবু, গভীর সম্পর্ক আছে। যাকে সবাইকে একবার হল ঘরে আসতে বলুন, কথা আছে। ঘর থেকে বেরিয়ে বাগানের এক কোণে দাঁড়িয়ে দুজনে সিগারেট ধরালাম। ব্যোমকেশ অনেকক্ষণ ধরে কি যেন ভাবল, তারপর বলল,
অজিত, আমরা যে প্রথম দিন কুমুদবাবুর ঘরে গেছিলাম, কোনো কিছু দেখে তোমার খটকা লেগেছিল? কেন বলো তো? কিছু পেলে? ব্যোমকেশ তার হাতে সিগারেটটা ফেলে শুধু মুচকি হেসে বলল, চলো যাওয়া যাক। এই স্বভাব আমার জানা, তাই জোর করেও কিছু লাভ হবে না জেনেই আমিও হাঁটা দিলাম। বৈঠকখানায় এসে দেখি মোটামুটি সবাই সেখানে উপস্থিত। এবার ব্যোমকেশ বেশ কড়া গলায় বলল, এই যাবৎ আমি যা যা দেখেছি ও শুনেছি তার উপর ভিত্তি করেই একটা অনুমান আমি সাজিয়েছি। আমার কোথাও ভুল হলে আমাকে দয়া করে সংশোধন করে দেবেন। প্রথমেই বলে রাখা ভালো, এই খুনের কেসটা বেশ প্যাঁচালো। একটা গবেষণার জন্য 3 জন মানুষকে প্রাণ হারাতে হয়েছে। প্রতিমবাবু বললেন, 3 জন কিভাবে? কোনো কথা নয়, আগে আমি শেষ করি। ব্যোমকেশ তাকে থামিয়ে দিয়ে বলল, কুমুদবাবু এবং আর্যবাবুর খুনের আগে আরও একটা খুন হয়েছে, যেটা হয়তো আপনাদের অজানা। এবার ব্যোমকেশ মনোরমা দেবীকে জিজ্ঞেস করল, কুমুদবাবু ও আপনার পিতা শ্রী অভয় মিত্র মহাশয়, তারা তো খুবই ভালো বন্ধু ও সহকর্মী ছিলেন, এবং সেই সূত্রেই আপনার ও প্রতিমবাবুর বিয়ে, তাই তো? মনোরমা দেবী বললেন, হ্যাঁ। আর বিয়ের ঠিক কয়েকদিনের মধ্যেই আপনার বাবা মারা যান। হ্যাঁ, ল্যাবের এক অ্যাক্সিডেন্টেই আমরা বাবাকে হারাই। এবং সেই ল্যাবেই কাজ করতেন আপনাদের এখানে থাকা আর্যবাবু, তাই তো? মনোরমা ও প্রতিমবাবু দুজনেই সম্মতি জানালেন। ব্যোমকেশ আবার বলতে শুরু করলো, আর্যবাবু মানুষটি সাহসী এবং সৎ ছিলেন, আর সেদিন ল্যাবে ঘটে যাওয়া ঘটনার একমাত্র সাক্ষীও ছিলেন তিনি। ফলে ব্যাপারটা যে নিছক কোনো দুর্ঘটনা নয়, পুরোপুরিভাবে পূর্ব পরিকল্পিত, সেটাও তিনি জানতেন। আর এটাও জানতেন যে তার জন্য দায়ী কুমুদবাবু। প্রতিমবাবু অবাক হয়ে বললেন, এ কি বলছেন আপনি? হ্যাঁ, এটাই সত্যি। কুমুদবাবু যে ধাতুটির খোঁজে এখানে এসেছিলেন সেটা আদতেও কোনো মূল্যবান ধাতু নয়। বলা যেতে পারে সেটা এক প্রকার বিষ, যা মানুষের শরীরে নির্দিষ্ট মাত্রায় প্রবেশ করতে থাকলে ধীরে ধীরে মানুষটি মৃত্যুর দিকে ঢলে পড়ে। আবার একসাথে অতিরিক্ত মাত্রায় প্রবেশ করলে মানুষটি তৎক্ষণাৎ মৃত্যুও হতে পারে। তবে এই গবেষণার মূল ভাবনা নিয়েছিলেন মনোরমা দেবীর পিতা। গবেষণা সফল হলে সম্পূর্ণ খ্যাতি ও গবেষণার আমানত চলে যেত অভয়বাবুর কাছে। খুব সম্ভবত এই কারণে, এই আমানত ও খ্যাতির লোভে হয়তো কুমুদবাবু সুপরিকল্পিতভাবেই তাকে হত্যা করেন। আচ্ছা মনোরমা দেবী, আপনি তো রসায়নের স্নাতক, তাই না? হ্যাঁ। বিষটা কোত্থেকে পেলেন একটু বলবেন? কথাটা শুনে চিৎকার করে উঠলেন মনোরমা দেবী। এসব আপনি কি বলছেন ব্যোমকেশ বাবু? কি প্রমাণ আছে আপনার কাছে? ব্যোমকেশ বেশ ঠান্ডা গলায় জবাব দিল, আপনার বাবার মৃত্যুটা কিভাবে হয় সেটা তো আর্যবাবু আপনাকে বলেছিলেন, আর তার প্রতিশোধ নেওয়ার জন্যই তো আপনি এখানে এসেছেন। দেখুন, আমার কাছে সব প্রমাণ আছে, তাই বাকিটা যদি আপনি নিজের মুখেই স্বীকার করেন তাহলে ভালো হয়। আমরা প্রত্যেকেই হতভম্ব। প্রতিমবাবু একবার মনোরমা দেবীর দিকে আর একবার ব্যোমকেশের দিকে তাকাচ্ছেন। কি হচ্ছে সেটা বোধগম্য হবার আগেই মনোরমা দেবী শুরু করলেন, আপনি ঠিকই বলেছেন। বাবা ও শ্বশুর মশাই একসঙ্গে একটা গবেষণার কাজে যুক্ত ছিলেন। গবেষণাটা সফল হলে হয়তো ভবিষ্যতের জন্য মানুষের অনেক সুবিধে হতো। অনেক সময় নিজের চোখেও দেখেছি, আর পরে আর্যর থেকেও শুনেছি যে এই গবেষণা ও সেটির আমানত নিয়ে বাবা আর শ্বশুর মশাইয়ের মধ্যে মতবিরোধ হতো, এবং সেটাই ধীরে ধীরে এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যে তার পরিণতি স্বরূপ আমার বাবাকে প্রাণ দিতে হয়। আর্য বলতো আমার শ্বশুর মশাই নাকি বাবার সেই ধারণা এক প্রকার চুরি করেছিলেন,
তারপর সেটা প্রমাণ করতেই এই অঞ্চলে আসেন। যখন সম্পূর্ণ ঘটনা জানতে পারি তখন প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে পড়ি। শ্বশুর মশাইয়ের স্টাডি রুম গোছানোর নামে আমি হন্যে হয়ে খুঁজে বেড়াতাম গবেষণার কাগজগুলো। একদিন ওনার দেরাজের গায়ে লাগানো পিরিয়ডিক টেবিলের দিকে চোখ গেল। এর আগেও অবশ্য দেখেছি টেবিলটা। রসায়নের ছাত্রী বলে পুরো টেবিলটাই আমার বেশ মুখস্থ, তাই হয়তো সেভাবে কোনোদিন লক্ষ্য করিনি। তবে সেদিন দেখলাম টেবিলে 33 নম্বর মৌলটি লাল কালি দিয়ে দাগ দেওয়া। বুঝতে বাকি থাকলো না যে এই গবেষণার মূল বিষয় কি। ব্যোমকেশ বলল, তা কিভাবে জোগাড় করলেন সেটি? সেটা জোগাড় করতে কষ্ট করতে হয়েছিল বই কি, তবে এই ব্যাপারে আমাকে সাহায্য করেছে আমার ভাই। ওই আমাকে সেটা এনে দেয়। শ্বশুর মশাই চা খেতে খুবই ভালোবাসতেন, তাই প্রত্যেক দিন অল্প অল্প করে সেটা চায়ের মধ্যে দিয়ে দিতাম। তাহলে হঠাৎ সেদিন বেশি মাত্রায় প্রয়োগ করলেন কেন? ব্যোমকেশ জিজ্ঞেস করল। মনোরমা দেবী একটু অবাক হয়ে বললেন, আর্য ছেলেটা খুবই সৎ, আমাকেও দিদির মতোই ভালোবাসতো। সেদিন সকালে আমি যখন চা নিয়ে যাচ্ছিলাম তখন শুনলাম শ্বশুর মশাইয়ের ঘরে কিছু নিয়ে চেঁচামেচি হচ্ছে। একটু কাছে যেতেই শুনতে পেলাম আর্য বলছে, আপনি আমাকে যতই প্রতিষ্ঠিত হওয়ার জন্য সাহায্য করুন না কেন, আমি আমি আপনাকে ওই ঘটনার জন্য কোনো দিন ক্ষমা করতে পারবো না। শ্বশুর মশাই তখন ওকে চুপ করতে বলে অনেক টাকা আর বিদেশের প্রলোভন দেখাতে শুরু করেন। বিশ্বাস করুন ব্যোমকেশ বাবু, আমি আর সহ্য করতে পারিনি, তাই সেখান থেকে ফিরে গিয়ে ঠিক করি আজই সব শেষ করব। এই বলে মনোরমা দেবী চুপ করলেন। ব্যোমকেশ এবার বলল, আপনার পরিকল্পনা সত্যি খুব ভালো ছিল মনোরমা দেবী, কিন্তু তাড়াহুড়োয় আপনি কিছু ভুল করে ফেললেন। কুমুদবাবু স্টাডি রুম বাড়ির দক্ষিণ দিকে এবং আর্যবাবুর ঘরটা ঠিক তার পাশেই। তাই যদি ধরেও নিই যে কুমুদবাবু ও আর্যবাবু এখানে কিছু ল্যাবরেটরির কাজ করতেন, তাহলে তাদের ব্যবহৃত গ্লাভসগুলো বাড়ির দক্ষিণ দিকেই পাওয়া যেত। কিন্তু আমি যেদিন প্রথম এই বাড়িতে এলাম সেদিন উত্তরের জানলার নিচে কিছু দূরে গ্লাভসগুলো পড়ে থাকতে দেখলাম। খুব সম্ভবত ওদিকে আপনাদের রান্নাঘর। আর বস্তুটি অতিরিক্ত মাত্রায় ব্যবহারের ফলে চায়ের পেয়ালাটিও যে পরবর্তীকালে কারুর ক্ষতি করতে পারে সেটা ভেবেই আপনি সেটা ছুঁড়ে ফেললেন বাগানের খাতের ধারে। প্রথম দিন আপনাদের বাড়িতে ব্যবহৃত চায়ের পেয়ালা দেখেই আমার সেটিকে চিনতে অসুবিধা হয়নি, কিন্তু আপনি আর্যবাবুকে কেন সরিয়ে ফেললেন? আপনি তো তাকে ভাইয়ের মতো ভালোবাসতেন। মনোরমা দেবী বললেন, মনোরমা দেবীর ভাইকেও দেখিয়ে বলল, এনাকেও নিয়ে যান দারোগাবাবু,
ইনি অপরাধীকে নানাভাবেই সাহায্য করেছিলেন এবং সেদিন আমার ওপর হামলাও উনিই করিয়েছিলেন। কি, তাই তো? মনোরমা দেবীর ভাই প্রতুলবাবু অবাক হয়ে আছেন দেখে ব্যোমকেশ বলল, প্রতিমবাবুর পারিবারিক ফটোগ্রাফে আপনার যে ছবিটা দেখেছিলাম সেটাতে আপনি একটা ঘড়ি পরেছিলেন। আচ্ছা দেখুন তো, এটা সেই ঘড়িটা কিনা? এই বলে পকেট থেকে একটা ঘড়ি বের করলো ব্যোমকেশ। প্রতুলবাবু চমকে উঠে বললেন, এটা আপনি কোথায় পেলেন? সেদিন আপনি ধাক্কাটা সজোরে দিয়েছিলেন বটে, কিন্তু আপনার ঘড়িটা তাতে খুলে যায়। প্রতুলবাবু এবার রাগী মেজাজি গলায় বলল, হ্যাঁ, আমি আপনার মতো টিকটিকির গন্ধ পেয়েই ভেবেছিলাম আমাদের সব কীর্তি ফাঁস হয়ে যাবে, তাই আপনাকে সরিয়ে দিতে চেয়েছিলাম। কিন্তু 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 আমার ভাগ্য, তাই তো? কথাটা বলে হালকা হাসলো ব্যোমকেশ। তারপর বলল, আর হ্যাঁ, একটু শুধরে দিই, ওটা টিকটিকি নয়, সত্যান্বেষী। দারোগাবাবু, নিয়ে জানে নাকি? ইন্সপেক্টর বাগচি তাদেরকে নিয়ে চলে যেতেই প্রতিমবাবুকে সান্ত্বনা দিয়ে ব্যোমকেশ বলল, নিজেকে শক্ত করুন প্রতিমবাবু। আর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল মেডিসিনের ডক্টর অমরেশ মজুমদারের কাছে কুমুদবাবুর সমস্ত গবেষণার কাগজপত্রগুলো রাখা আছে। আপনি ওগুলো আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন। ডক্টর মজুমদার আমার বন্ধু, সেখানে আমার সব বলা আছে। আর প্রকৃতপক্ষে ওগুলোর উপর অধিকার তো এখন আপনারই। আপাত দৃষ্টিতে গবেষণার কাগজগুলো পুড়ে গেছে মনে হলেও বেশিরভাগটাই উনি সেখানে পাঠিয়ে দিতে সক্ষম হয়েছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, গবেষণার কাগজপত্র ওনার কাছে কি করে গেল? ব্যোমকেশ বলল, কুমুদবাবু আর্যকে বিশ্বাস করলেও নিজে যেহেতু প্রতারণা করেছেন, তাই তাকেও এই গবেষণার ব্যাপারে ঠিক ততটাই অবিশ্বাস করতেন। আর উনি নিজেও বুঝতে পেরেছিলেন যে সেদিনের পাপের ফল তিনি ভোগ করতে শুরু করেছেন, যখন তার চর্মরোগ ও বদহজমের সমস্যা দেখা দিতে শুরু করে। তখন তিনি কিছুটা হলেও আন্দাজ করেছিলেন। তাই প্রতি সপ্তাহে পোস্টের মাধ্যমে গবেষণার সব কাগজপত্র পাঠিয়ে দিতেন নিজের সব থেকে বিশ্বস্ত ছাত্র ডক্টর মজুমদারের কাছে। অভয়বাবুর সেদিনের দুর্ঘটনার আরও এক অব্যক্ত সাক্ষী ছিলেন এই ডক্টর মজুমদার। আবার আমাদের ভাগ্য যে উনি হলেন অতীনবাবুর ছোট ভাই। প্রতিমবাবু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, থাক ব্যোমকেশ বাবু, আমি ওই পাপের অধিকার পেতে চাই না। সেটা অবশ্যই আপনার ব্যক্তিগত ইচ্ছে প্রতিমবাবু। আপনি না নিলে সবটাই সরকারের হাতে তুলে দেওয়া হবে। চলো অজিত। বলেই ব্যোমকেশ সদর দরজার দিকে এগোতে শুরু করলো। যেতে যেতে ব্যোমকেশকে জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি কখন এসব করলে? ব্যোমকেশ হেসে বলল, সেদিন সদরে গিয়েছিলাম ডক্টর মজুমদারের থেকে কিছু ইনফরমেশন নেওয়ার জন্য। পরবর্তীতে এই কথাগুলো জানতে পারি। আর বাগচিবাবু খুব নিখুঁতভাবেই প্রতিমবাবুদের পারিবারিক খবর বের করতে সক্ষম হয়েছিলেন। আর আর্সেনিকের ব্যাপারটা তুমি জানতে? হ্যাঁ, মনোরমা দেবীর মতোই আমারও সেদিন ওই পিরিয়ডিক টেবিলে চোখ যায়। তবে আর্সেনিক দিয়ে যে খুনগুলো হয়েছে সেটা ভাবতে পারিনি। পরে ডক্টর মজুমদারের সাথে কথা বলে সবটা বুঝতে পারি। আর হ্যাঁ, ওই দুটো অক্ষর এ এবং আর, অজিত, আমরা বুঝতে একটু ভুল করেছিলাম। ওটা এস, এ এবং এস। আর্সেনিকের সংকেত হলো এএস, স্বাদহীন এবং গন্ধহীন একটা ধাতু গল্প। শুধুমাত্র লবণের মতো একটা দানাই যথেষ্ট একটা মানুষকে সেই মুহূর্তেই শেষ করে ফেলতে। এই যে কলকাতায় শয়ে শয়ে লোক নানা রকম সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে, তাদের কেউ চর্মরোগ, কেউ পেটের সমস্যা, কেউ আবার কর্কট রোগে আক্রান্ত। এর কারণ কি জানো? আর্সেনিক দূষণ। সাধারণ মানুষ পানীয় ও জলের মাধ্যমে যে বিষটিকে পান করছে আর ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। দীর্ঘমেয়াদী এই দূষণ মানুষের মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। আর স্বেচ্ছায় যদি এটিকে প্রয়োগ করা হয় তাহলে তো দেখলেই। কথা বলতে বলতে আমরা কটেজে এসে উপস্থিত হলাম। ব্যোমকেশ তামাংকে 2 পেয়ালা চায়ের জন্য বলল। তারপর
ব্যালকনিতে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়ে বলল, এই পাহাড় আর দার্জিলিংয়ের চা কি অপরূপ এক সৃষ্টি, তাই না অজিত?